আমার বড় ভাই একদিন এসে এমন ভাবে বকাটা দিলেন, ওর থেকে মারলে হয়তো আমি আরো কম ব্যথা পাতাম। বাসায় বললো, ঠিক মতো তুমি লেখাপড়াই করো না বা বৃত্তি পরীক্ষা দিবা। মানে এটা তাচ্ছিল্যর সাথে। এই তিনটার মধ্যে পাস যদি করে তাহলে টেনে টুনে পাস করবে। স্টিল আই এম ঝুঁকির মধ্যে আছি, আমার ইমেজ ঝুঁকির মধ্যে আছে। কোথাও আমি ভর্তি হতে পারলাম। যেসব বাচ্চা ছোটবেলায় এতিম থাকে তাদের সৃষ্টিকর্তা একটা আলাদা সেন্স দেন। আপনার পিয়ন, ড্রাইভার সবাই ইম্পর্টেন্ট আপনার লাইফ। আপনি সাকসেসফুল হতে হলে পরে আপনি অসংখ্য লোকের সহযোগিতা এবং সাহায্য আপনার লাগবে, একা একা পারবেন না। শুধু ইনভেস্ট করেছিলাম কিন্তু ব্যাংক চালানোর জন্য যাইনি। ভালো হচ্ছে না, ভালো করতেছে না, এই স্মেলটা আমার নাকে আসছে এবং আপনি এই 200 কোটি টাকা আপনার হারিয়ে যান। ব্যাংকিং ব্যবসাটাকে যদি আপনি গভীরভাবে অবলোকন করেন তাহলে দেখবেন যে এইটার সাথে সরাসরি জড়িত আস্থা। আস্থা কমবে, আপনার সব কষ্ট বাড়বে। আমরা যে সময়ে জন্ম আমাদের, ওই সময়ে আমাদের সমাজে ঠিক অনেক ভাই বোন হতো। ঠিক জন্ম তারিখটা আমরা বলতে পারি না। মাকে জিজ্ঞেস করলে বলতো, তুমি অমকের ছোট, অমকের বড়। আমার ধারণা আমার জন্ম 60-এর আশেপাশে। আবার আমাদের জন্ম তারিখগুলোর সাথে স্কুল থেকে ঠিক করে দেওয়া হতো। এটাই তখনকার বাস্তবতা। আমার জন্ম হচ্ছে দর্শনা, চুয়াডাঙ্গা ডিস্ট্রিক্টের। একটা মজার বিষয় হচ্ছে, তখন যখন বিদ্যুৎ কোথাও ছিল না তখনও দর্শনাতে 3টা জেনারেটর চলতো। একটা কেরুত চলতো, একটা, সেই সময় আমাদের জন্ম। আমি যখন ক্লাস 5 পড়ি তখন আর ফাদার মারা যান। তখন পর্যন্ত উনি ব্যবসা করতেন, কিছুদিন অসুস্থ ছিলেন, উনি ব্যবসা করতেন। তারপরে আমি যখন ক্লাস 5-এ পড়ি তখনই উনি মারা যান। আমি ভাইদের হাতেই মানুষ। আমরা 4 ভাই 2 বোন। প্রাইমারি স্কুল তখন আমাদের সময়কার সমস্ত বাচ্চারা সরকারি প্রাইমারি স্কুলে লেখাপড়া করত। আমিও সরকারি প্রাইমারি স্কুলে পড়েছি। তবে আমার একটুখানি ব্যতিক্রম ছিল যে ছোটবেলাটা আমার খেলা করতে খুবই আনন্দ পেতাম। এত আনন্দ পেতাম যে এবং একটা স্বাধীন ভাব ছিল। এই জন্য অনেক ভাই বোন তো, ইনসিকিউরিটি কোনো ব্যাপার ছিল না, যার ফলে খুব একটা বাচ্চা মনিটরিং এর বিষয়ও ছিল না। ফ্রি স্টাইলে আমরা খেলাধুলা করে বেড়াতাম। তো আমার যতটুকু মনে আছে, স্কুল, প্রাইমারি স্কুল আমার খুব একটা ভালো লাগতো না। তো সেজন্য সবাই যখন স্কুলে রওনা হতো আমিও স্কুলে রওনা হতাম। তারপরে আমাদের ওখানে চটকাতলা বলে একটা জায়গা আছে, যেখান থেকে বাম দিকে গেলে স্কুলটা, সোজা গেলেই খেলার মাঠ, এটা সেটা। তো সবাই চলে যেত বাঁ দিকে, আমি সোজা যে মাঠে যে খেলা করতাম। হ্যাঁ, তো মাঠে খেলা করে আবার আমি জানতাম, শব্দটা শোনা যেত ওখান থেকে, যে ঢং করে শব্দের ছুটি হয়েছে। আমি আবার ওদের সাথেই আবার বাসায় চলে আসতাম এবং দীর্ঘদিন আমি ধরা পড়ি নাই। আমার একটা টিচার ছিলেন, নুরানি চেহারা, ঝাঁকড়া চুল ছিল, দাড়ি ছিল, একটা ফাদারলি একটা অ্যাটিটিউডের টিচারগুলো ছিল তখন। আল্লাহ তাদেরকে সব বেস্ট নসিব করুন। আমি বললাম যে, সে কিন্তু কিছু জানে না। বললো, এই স্যার, সামনে পেয়েছি তো, এটা বাচ্চাদের। তো উনি খুব অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকালেন, তাকিয়ে বললেন, তুই কি আমাদের স্কুলে পড়িস? এই মুখভঙ্গি এবং স্টেটমেন্ট থেকে আমার ভাই যা বুঝে বুঝে নিল, আর কিছু বললো না, বাসায় নিয়ে আসলো। নিয়ে এসে বাসায় আমার আর কোনো প্রতিক্রিয়া নাই। তারপরে আমার সব থেকে বড় ভাই, আমার বড় ভাই মারা গেছেন, সেই তারই ধরেন ভাবনা থেকে আমি এ পর্যন্ত এসেছি। যখন যা গাইড করা, তখন সে তার এক বন্ধুকে বলে দিল, স্কুলে প্রাইমারি টিচার ছিল, স্যারের নাম ছিল, ওই স্যারের নাম ছিল ইদ্রিস স্যার, আর এই স্যারের নাম ছিল আলী স্যার। আমাদের সময় আবার বাচ্চাদের মারতো স্যাররা। তো এসে বলে দিল, আমার সামনেই বলে দিল আলী স্যারকে, যে যদি কোনোদিন স্কুল কামাই করে, পরবর্তীতে যেদিন আসবে সেদিন কিন্তু ওকে এমন ট্রিটমেন্ট দেবা, বাদ বাকিটা আমি হ্যান্ডেল করব। আমি প্রাইমারি স্কুলে যখন 5 থেকে 6-এ উঠলাম তখন ফাদার মারা গেলেন এবং সেই সময়ই এই স্বাধীনতা যুদ্ধ আরম্ভ হলো। আমরা তখন ভারতে চলে গেলাম, ভারতে 1 বছর থাকলাম। তখন ফেরত এসে আবার প্রাইমারি স্কুল, হাই স্কুল, তখন সরকার একটা অটো প্রমোশন দিলেন। তা আমার ভাইরা বললেন যে, তুমি তো এমনিই তো লেখাপড়া ভালো করে করো না, অটো প্রমোশন নেওয়া যাবে না।
খুবই কষ্ট লাগছিল। তো আমার ছোট ভাই, সে এখন ডাক্তার, আমেরিকাতে থাকে, তাকেও বললো অটোমোশন নেওয়া যাবে না, কিন্তু সে আমার থেকে খুব ট্যালেন্ট স্টুডেন্ট ছিল। সব ভাই আমাদের ফাইভে তখন 5, 8 এগুলা স্কলারশিপ দিত সরকার, সে অল থ্রো স্কলার ছিল। তো অটোমোশন হলো না, যার ফলে একটু মন খারাপ থাকলো যে আমার সহপাঠীরা উঠে চলে গেল, আর নিচে থেকে তাদের সাথে আমার সহপাঠী হলো, এটা একটু মন খারাপ হলো। যখন আমি 7-এ উঠলাম, তখন আমার একটা শিক্ষক ছিলেন। শিক্ষকগুলো আমাদের জীবনে খুবই কি বলবো, একটা ভালো ক্যাটালিস্ট, একটা বাচ্চা তৈরি হওয়ার জন্য যেটা লাগে, সেই ভূমিকাগুলো আমাদের শিক্ষকরা অদ্ভুত ভালোভাবে প্রতিপালন করেছেন, যেহেতু ফাদার ছিল না। তো উনি একদিন আমাকে ডেকে বলল যে তুমি কি নকল করেছো? আমরা, স্যার নকল তো আমাদের সময় নকলের কোনো বিষয় ছিল না, খুব একটা নকল খুব একটা বুঝতাম আমরা। আমরা, কেন স্যার নকল করবো কেন? বললো তুমি একটা সাবজেক্টে হাইস্ট নাম্বার পেয়েছো। আমরা, কিসে? বলো অঙ্কে। তাহলে এটা আমার খুব ভালো লাগে, আমি সত্যি অঙ্ক আমি এনজয় করি এবং আমি মুখে মুখে বলতে পারি অঙ্কগুলো। তখন উনি নিজে নিজে ইভ্যালুয়েশন করলো যে আই এম এলিজিবল ফর ক্লাস 8 স্কলারশিপ। তো উনি বললো তুমি স্কলারশিপ দিবা। তা বললাম, স্যার আপনি বলতেছেন সব ঠিক আছে, কিন্তু আমার বাসায় অ্যাপ্রুভ করবে না। তখন ছাত্র সখা বলে একটা বই লাগতো, এটা পড়তে, এবং কিছু টাকা ফিস লাগতো, তো ওগুলো বাসা থেকে দিবে না। তো স্যার বললেন, আচ্ছা ঠিক আছে, তুই ও চিন্তা করিস না, তোর এগুলা ম্যানেজ করার যা আমি করবো, তুই শুধু রেডি হ। তাই আমি বাসায় বললাম, বাসায় বললো ঠিক মতো তুমি লেখাপড়াই করো না বা বৃত্তি পরীক্ষা দিবা, মানে এটা তাচ্ছিল্যর সাথে। তো যাই হোক, ওই স্যারের উৎসাহে আমি বৃত্তি পরীক্ষা দিলাম। এবং যে ঘটনাটা ঘটলো যে একটা আমাদের একটা যে কোনো স্কুলের ভিতরে ক্লাসের মধ্যে একটা পোলারাইজেশন থাকে, গুড স্টুডেন্ট, ব্যাড স্টুডেন্ট। তো ওই টার্নিং পয়েন্টে আমার আপনার অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেল গুড স্টুডেন্টের খাতায়। এটা একটা বিশাল টার্নিং পয়েন্ট, বিকজ যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফাইভ এর যারা হয়, তারা কিন্তু ওই ব্যাক বেঞ্চারদেরকে আপনাকে একটা অবজ্ঞা বা অবহেলার চোখে দেখে, এটা দেখা যায় না, কিন্তু এটা যে ফেস করে সে এটা অনুভব করতে পারে। তো ওইখানে আমি ওর ভিতরে আমার অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেল, এবং সত্যি স্যার আমার জন্য খুব পরিশ্রম করলেন। স্যার তখন ক্লাস 10-এর যারা, তখন আমাদের সময় ম্যাট্রিক পরীক্ষার আগে একটা টেস্ট পরীক্ষা হতো, এবং টেস্টের জন্য ছেলেরা স্যারদের কাছে বিভিন্ন বিষয়ভিত্তিক, শুধু ওই পরীক্ষার সময় প্রাইভেট পড়াতেন। তো স্যার একটা ব্যাচ পড়াতেন। স্যার ভালোবেসে আমাকে বললো, তোর পয়সা করি লাগবে না, তুই ওই সময় এসে বসে থাকবি, বসে পড়বি। তাতে যে উন্নতিটা হলো সেটা হচ্ছে যে আমার স্ট্যান্ডার্ড আপ হলো, এবং 7 থেকে 8-এ ওঠার সময় আমাদের পরীক্ষা হলো না, কিন্তু আমি 8 থেকে 9-এ ওঠার সময় পরীক্ষা দিয়ে দেখা গেল যে আমি সেকেন্ড হয়ে গেছি। দ্যাট ওয়াজ এ রিমার্কেবল একটা অ্যাচিভমেন্ট ছিল, এটা আমি এখনো অনুভব করি। এবং সেটা সবাই খুব আশ্চর্য হয়ে গেল, আমার ক্লাসমেটরা আশ্চর্য হয়ে গেল, এবং তারা আমাকে অ্যাপ্রিসিয়েট করলো। কিন্তু আমার ভাইটা যেটা রেজাল্টটা দেখলো, দেখে বলল, সবই ঠিক আছে, কিন্তু ফার্স্ট আর সেকেন্ডের মধ্যে নাম্বারের পার্থক্য 100-র বেশি। তো আমার মনটা খারাপই হয়ে গেল যে সেকেন্ড হলাম, ভাই তাও সন্তুষ্ট হচ্ছে না। আমার ফ্যামিলি একটু বড় ছিল, আমার মারা 3 বোন 5 ভাই, বাপ চাচা মিলে আমার একই ব্যাচে আমরা পড়তাম 5 জন। তার মধ্যে একটা চাচতো ভাই, একটা খালাতো বোন, একটা ভাইয়ের মেয়ে, আর একটা মামাতো বোন। তো যা আমাদের সময় আবার অ্যামং দ্য সিবলিংস, কাজিনস, একটা অদৃশ্য কম্পিটিশন এখনো নিশ্চয়ই হয়, এটা থাকতো, এটা সিবলিংস রাইভেলারি বলে, এটা থাকতো। তো আমার যে একটা এরম টার্নিং হয়েছে, এটা আত্মীয় স্বজন জানতো না, যার ফলে আমার কানে আসতো, তারা এভ্যালুয়েট করতো। এই 5 জনের মধ্যে একজন ছিল, সে ডাক্তার হয়েছে, শি ওয়াজ দ্য বেস্ট স্টুডেন্ট অফ দ্য। আরেকটা ছিল চাস্তো ভাই, সেও ডাক্তার হয়েছে, হি ওয়াজ অলসো ইভ্যালুয়েটেড অ্যাজ ওয়ান অফ দ্য বেস্ট। আর 3 জন যারা ছিলাম, তাদের মধ্যে একটা পজিশন নিয়ে একটা কম্পিটিশন। তো আমার খুব ভালো মনে আছে, আমার মামা একটা বলতেছে, ও দুটো তো ফার্স্ট ডিভিশন পাবে, আর
এই তিনটার মধ্যে পাস যদি করে তাহলে টেনে টুনে পাস করবে, ঠিক আছে। স্টিল আই এম ইন এ মানে খারাপ স্টুডেন্ট ইভ্যালুয়েটেড, ঝুঁকির মধ্যে আছে, আমার ইমেজ ঝুঁকির মধ্যে আছে। তো রেজাল্ট হলো, রেজাল্টে আই ডিড এ ভেরি গুড রেজাল্ট। আমার একটা বোন এবং ভাই তখন ঢাকায় থাকে, তো আমাকে দ্রুত ঢাকায় আসতে বলা হলো। তখন এসে দেখি সব জায়গায় ভর্তি হয়ে গেছে। তখন আমার মনে আছে আমার এক দুলা ভাই আমাকে বলল যে তুমি এই লোকের সাথে যাও। আমি তখন তিতুমির কলেজে সব শেষ হওয়ার পরে আমাকে কোনো রকম ভর্তি করে দিয়েছিল। আমি তিতুমির কলেজ থেকে এইচএসসি পাস করেছি, আর এই এসএসসি পাস করেছি গ্রামের স্কুল থেকে। তো আমি বেরিয়ে বেড়াচ্ছি যথারীতি, বুঝতামই না যে অ্যাডমিশন টেস্ট বলে একটা বিষয় আছে, এবং অ্যাডমিশন টেস্ট দেওয়ার জন্য কিন্তু আমি বাংলাদেশে সব জায়গায় বেরিয়ে বেড়াচ্ছি এই ওসিলাই, এবং যথারীতি কোথাও আমি ভর্তি হতে পারলাম না। তো এবং চুয়েটে তখন কেবল ভর্তি পরীক্ষাটা ক্যান্সেল হয়ে গেল। আমি হ্যাপি যে গেলাম, চিটং বেড়ালাম, পাহাড়টা দেখলাম, আমার ভিতরে ওই অনুভূতিটা নেই যে ভর্তি হতে হবে, পাহাড় থেকেই সন্তুষ্ট। তখন আমার বড় ভাই একদিন এসে এমন ভাবে বকাটা দিলেন, কেন ওনার বন্ধু ছিল এগ্রিকালচার ইউনিভার্সিটি প্রফেসর, বিভিন্ন জায়গায় খবর নিয়ে বললেন যে ও তো কাছাকাছিও আসতে পারে না কোথাও, এবং এমন ভাবে আমাকে বললেন ওর থেকে মারলে হয়তো আমি আরো কম ব্যথা পেতাম। সেই দিন আমি পড়ার টেবিলে বসলাম, আমি জাস্ট 30 days আর পরীক্ষা ছিল, আমি টেবিলতে উঠি নাই এবং ডাইরেক্ট অ্যাডমিশন হয়ে গেল। আমাদের সময় ধরেন ঢাকা মেডিকেল শহর ডাক্তারি পরীক্ষার, তখন ডাক্তারদের খুব একটা রমরমা ভাব ছিল, যে সিট ছিল, এবং ইঞ্জিনিয়ারিং 3টা কলেজ ছিল আর বুয়েট ছিল, আর ডাক্তারি মিলে সিট ছিল আমার যতটুকু মনে পড়ে 318 180টা ইঞ্জিনিয়ারিং সিট, বুয়েটের হয়তো 180 ছিল, এবং 200 300 400 এরকম স্টুডেন্ট ছিল, ডাক্তারি 600 700 ছিল। তাতে যতগুলা সিট ছিল ততগুলা ফার্স্ট ডিভিশনে ছিল না, ঠিক আছে। তা আমি দেখলাম যে ইট ইজ খুব ইজি টু এন্টার করা, কিন্তু আমি ভুল করে প্রিপেয়ার হয় নাই। তারপরে 1 মাস পড়লাম, পড়ে আমি ভর্তি হয়ে গেলাম। চিটাং ইঞ্জিনিয়ারিং কলেজের এনভায়রনমেন্টটা না বললে একটু অপূর্ণ থাকবে। তখন এই কলেজগুলা অদ্ভুত সুন্দর একটা এনভায়রনমেন্ট ছিল। আমি যেটা অনুভব করি এই বয়সে, যে বাচ্চারা কলেজ ইউনিভার্সিটিতে যে একটা পোলারাইজেশনের মধ্যে পড়ে, গ্রামের ছেলেরা যে পোলারাইজেশনের মধ্যে, এখানে দুটো শ্রেণী থাকে, এখানে কিন্তু অদৃশ্য একটা পোলারাইজেশন থাকে। তো আরেকটা কথা আপনাকে বললে খুব বেশি হবে না, যেসব বাচ্চা ছোটবেলায় এতিম থাকে তাদের সৃষ্টিকর্তা একটা আলাদা সেন্স দেন। এটা একটু তাই না, বেশি ফিলোসফি হয়ে গেল কিনা, একটা আলাদা অনুভূতি বোঝার সক্ষমতা দেন, যে কোথাও পা দিলে বুঝতে পারে যে সে কার কার প্রতি থেকে সে ওয়েলকামড, এবং কত কে কে তাকে রিজেক্ট করতেছে। তো ওখানে যে আমি যা কিছু সোশ্যালাইজেশন, হিউম্যান কমিউনিকেশন স্কিল, তারপরে এগুলা আমার বেশ ভালো লাগলো। কেননা খুব আইসোলেটেড ক্যাম্পাস, শহর থেকে অনেক দূরে, আশেপাশে কিছুই নাই, বিশাল ক্যাম্পাস, 1200 একরের বিঘার ক্যাম্পাস, এবং অল্প কিছু স্টুডেন্ট। যেহেতু ভাইয়ের হাতে মানুষ, অর্থনৈতিক বিষয়টা তখন মাথায় আসলো। আমি যেদিন পরীক্ষা, সাধারণত আমাদের একটা কালচার ছিল ইঞ্জিনিয়ারিং পড়ার সময়, যে পরীক্ষা, একটা পরীক্ষার সাথে আরেকটা পরীক্ষার একটা লম্বা গ্যাপ দেওয়া হতো, 72 ঘন্টা, বা ওই সময় স্টুডেন্টরা একেবারে বই আর থেকে উঠতো না। আমি এমন এমন ছেলেপিলে জানি, তারা বিভিন্ন বুদ্ধি করে ঘুম যাতে কমানো যায় এবং শুধু পড়া যায়, তখন কেউ কারোর দিকে তাকাতো না। কিন্তু পরীক্ষা হলেই আবার এটা একটা সেট রুল কিভাবে হয়েছিল, পরীক্ষা হল থেকে সবাই শহরে যে সিনেমা দেখবে, তখন একটা সিনেমা দেখার একটা কালচার ছিল। সিনেমা দেশে রিল্যাক্স হয়ে যাবে, পিছনটাকে মাথা থেকে চলে যাবে, নতুন সাবজেক্ট নিয়ে আবার সন্ধ্যাবেলায় বা রাত্রের পরের দিন সকাল থেকে বসবে তারা পরীক্ষার জন্য। পরীক্ষা শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। আমাদের সিস্টেম হচ্ছে, আপনি যখন পরীক্ষা শেষ হয়ে যাবে, তারপরে একটা সার্টেন টাইমে আপনাকে একটা প্রজেক্ট দেওয়া হবে। প্রজেক্ট দেওয়ার পরে আপনাকে মাস 2-3 পরে আপনার সেইগুলা থিসিস টিসিস করে আপনাকে একটা
প্রজেক্ট ভাইবা দিয়ে ডিফেন্ড করতে হবে। তো আমি পরীক্ষা দিয়ে চলে গেলাম আমার এক সিনিয়রের ওখানে দেখা করতে। তো ওনার বড় ভাইও ইঞ্জিনিয়ার এবং উনি বাংলাদেশ তখন পাকিস্তান সরকারের আর্মিতে ছিলেন এবং বাংলাদেশ সরকারের সময় আর্মি থেকে যে কোনো কারণে উনি ডিসমিস হয়ে যান এবং ইঞ্জিনিয়ার ছিলেন। উনি একটা কাজ পেয়েছেন, তা আমাকে বললেন, খুবই দিল খোলা টাইপের মানুষ, কর্নেল ছিলেন। বললে তুমি বললে পরীক্ষা হয়ে গেছে ওর? আমার নই ভাই বলতাম, হ্যাঁ হয়ে গেছে। বলো আর কি করবে, ড্রয়িং ট্রয়িং দেখা কাজ আরম্ভ করে ফেলবে। তা আমি ওই দিন 2টার সময় পরীক্ষা শেষ হয়ে গেলো, ধরেন 5টার সময় থেকে পরের দিন সকাল থেকে কাজ আরম্ভ করে ফেললাম। দ্যাট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং ওয়ার্ক, আই এনজয়েড। আমি কাজ করতে পছন্দ করি, ভালোবাসি। সেকেন্ড গ্রেটার চিটাগাং ওয়াটার সাপ্লাই প্রজেক্ট, দ্যাট ওয়াজ অলসো ভেরি টার্নিং পয়েন্ট। আমি তখন 52 কেজির ওজন, 6 ফুট লম্বা, পাতলা একটা ইঞ্জিনিয়ার। কোথাও ইমপ্রেসড বা চেহারা ছবি দেখেও যে কাউরি অ্যাটেনশন ড্র করবো সেরকম কোনো স্কোপ নাই। এবং একটা 52 কেজি ওজনের একটা বিএসসি ইঞ্জিনিয়ার, আমাকে কেউ অ্যাডমিট করতো না ইঞ্জিনিয়ার হিসাবে। এবং ওখানেও পোলারাইজেশন আছে, যে সেখানে ধরেন আমি এখনো নাম মনে করতে পারি যে কিছু লোক কাজ করতো, দে আর রিয়েলি তারা খুব ভালো ফোরম্যান ছিল। 47-এর পরে বাংলাদেশে ঠিকাদারি কাজগুলা বাংলাদেশিরা করতো না। তখন একটা বড় প্রজেক্ট হয় ডিপটি অয়েলের, এর একটা প্রথম সেগমেন্টে কাজ পায় জোরসাম সাহেব। হ্যাঁ, উনি তখন পানির জাহাজে করে পাকিস্তান থেকে ড্রিলার এদেরকে নিয়ে আসেন পানির জাহাজে করে, এবং তারা যাদেরকে রিক্রুট করে কাজ শেখে এবং কিছু ইঞ্জিনিয়ারকে উনি রিক্রুট করেন যাদেরকে সেই সময় গাড়ি দিয়ে দেন সারা বাংলাদেশে। এবং সেখানে যারা ওদের সাথে কাজ শিখেছিল ফোরম্যান হিসাবে, দেয়ার ইউনিক কাজ জানত। ওইখানে আমি পেয়েছিলাম দুজনকে, দে রিয়েলি দে নো হাউ টু ডু ওয়ার্ক। বিকজ পানির লাইনের কাজটা এমন, আপনাকে নিশ্চিত করতে হবে সার্টেন প্রেসারে পাইপটা থাকবে, লিকেজটা একটা স্ট্যান্ডার্ড বলা আছে, 1 ঘন্টা যদি এত প্রেসারে থাকে তাহলে এত পার্সেন্টের বেশি যদি লিক আইডেন্টিফাইড হয় তাহলে লাইনটা ইজ নট আপনার নন ফাংশনাল বলে ডিক্লেয়ার করা হবে। তো এটা খুব সুন্দর করে করতে হয়। এটা একটা টং অ্যান্ড গ্রুপ জয়েন্ট আছে, তার ভিতরে আপনার একটা লাইনার আছে যেটা আবার পানির সাথে দীর্ঘমেয়াদী প্রতিক্রিয়ায় কোনো টক্সিক কিছু করবে না, অনেকগুলো ডিটেলস বিষয় আছে। এবং ওয়াশ আউট, এটা একটা, আমি ওই বয়সে যেহেতু ইন্টারেস্ট নিয়ে কাজ করতাম, আমাকে তো আই হ্যাভ টু প্রুভ টু মাই ওয়ার্কার এবং টু দ্য ডিফারেন্ট কনসালটেন্ট, ইভেন টু দ্য ডিপার্টমেন্ট। তো আমি একটা কথা না বললে প্রথম জীবনে দেখি যে ওই এরা আমাকে পাত্তাই দেয় না, গভর্নমেন্ট থেকে কনসালটেন্ট থাকে তারাও পাত্তা দেয় না। তা আমি লেগে থাকার কোনো কমতি নাই। তো প্রথমেই আমি ফোরম্যানকে বললাম যে দেখো, তুমি যদি চাও আমি মাটি কোদাল দিয়ে, কোদাল তখন গ্রুপ থাকতো, 3টা গ্রুপ ছিল, তাদের কাজ ছিল 6 ফুট ডিপ ট্রেন্স কাটবে এবং তারপরে একটা প্রোগ্রেসিভ মেথডে কাজ ছিল। একটা গ্রুপ ট্রেন্স কেটে আগিয়ে যাবে, আরেকটা গ্রুপ তার ভিতরে পাইপগুলো ফেলে যাবে, আরেকটা গ্রুপ অ্যারেঞ্জ করবে ফিটার সহ, এটা টং অ্যান্ড গ্রুপ জয়েন্ট মিলে অ্যালাইনমেন্ট করা, তারপরে এটা মেথড দিয়ে জয়েন করা হবে। তাহলে তুমি যদি চাও আমি মাটি কেটে দেবো, কিন্তু এটা যদি কমার্শিয়ালি ইভ্যালুয়েশন করে যদি যেটা ইভ্যালুয়েটেড বেনিফিটেড হয় করে দেবো, কোনো অসুবিধা নাই। তো হি টুক ইট ভেরি সিরিয়াসলি, দেন হি অ্যালাউ মি টু ওয়ার্ক। আপনি কাজ করার সুযোগ পাওয়াও কিন্তু আল্লাহর একটা নিয়ামত, এটা বড় নিয়ামত। তো যাই হোক, সে আমাকে স্পেস দিল, কাজ আরম্ভ করলাম। এরপরে বিভিন্ন চ্যালেঞ্জ আমাকে দিল এবং চ্যালেঞ্জগুলো আমি সব সাকসেসফুলি করলাম। প্রত্যেক চ্যালেঞ্জ আমি পেয়েছি, হাইড্রোলিক ওয়াটার পাইপলাইনে, গ্যাস পাইপলাইনে, এবং সবই আমি ইকোনমিক্যালি ভায়াবল কিনা কাজটা, এটা আমি প্রথমে চিন্তা করে ডিজাইনটা করতাম, প্ল্যানটা করতাম। একটা কাজ আপনি ধরেন এখান থেকে মতিঝিল যাবেন, আপনি ইচ্ছা করলে একটা গাড়িতে যেতে পারেন, তাতে এত টাকা খরচ হবে। আপনি হেঁটে যেতে পারেন, তাতে এনার্জি আপনি ক্যালকুলেট করেন যে এত খাবার লাগবে, সেটাও করতে পারেন। আপনি রিক্সা যেতে পারেন, আপনি বাসে যেতে পারেন, এটা আপনার ওন চয়েস। কিন্তু আপনি যদি প্ল্যানিংটা করে নেন আপনি কীভাবে যাবেন, তাহলে সেটা আপনার, একটা কথা আছে না, কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ক্লথ, সেটা আপনি অ্যাপ্লাই করতে পারবেন যেভাবেই আপনি বলেন। মেন জিনিস হচ্ছে যে কোনো কাজ ছোট না, কোনো কাজকে কাউকে অবহেলা করতে পারবেন না। আপনার
পিয়ন, ড্রাইভার সবাই ইম্পর্টেন্ট আপনার লাইফে। এরা না হলে আপনি ফাংশনাল না। তারপরে আমি নিজেই ব্যবসা আরম্ভ করি অলমোস্ট 95 থেকে, কমপ্লিটলি সেপারেট ব্যবসা স্টার্ট করি 95 থেকে। হ্যাঁ, এখানে আমার এমপ্লয়ারের সাথে বুঝবাজ হলো যে আমি এবার সুইচ করব। মাই লার্নিং প্রসেস, আমার একটা বিশ্বাস আছে, যে আমার বিশ্বাসটা এমন যে মানুষ ধর্মের মধ্যে একটা সুন্নতি শেখার বয়স 40 হচ্ছে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়েছেন, এবং ধর্মে বলে 40 পর্যন্ত সব গ্রোথ শেষ হয়ে যায়, শেখা টেখা সব কিছু ম্যাচিউর হয়ে যায়। সায়েন্সও আমি যতটুকু জানি যে 40-র পরে হাইটও বাড়ে না, কোনো কিছু বাড়ে না, তখন সে ফুল প্রোডাক্টিভ থাকে। তা আমরা 40 হয়ে গেছে, আমি 40-তে এটা সুইচ করব। তো আলহামদুলিল্লাহ আমি স্টার্ট করলাম। আই টেক এগেইন চ্যালেঞ্জ, এবং সব চ্যালেঞ্জগুলো আল্লাহ আমাকে সাথ দিয়েছে। আমার বন্ধু বান্ধব, আমার সংস্পর্শে যারা এসছেন তারা আমাকে সাথ দিয়েছে। আপনি সাকসেসফুল হতে হলে পরে আপনি অসংখ্য লোকের সহযোগিতা এবং সাহায্য আপনার লাগবে, একা একা পারবেন না। আমি সেটা পেয়েছি, এবং আল্লাহ আমাকে এ পর্যন্ত নিয়ে এসছেন। তারপরে এই ব্যবসার একটা অংশ যখন একটা গ্রুপ আমাকে বলল যে ব্যাংকের মধ্যে আসা যায় কিনা, আমি বললাম এটা তোমার সাবজেক্ট না। তো আমাকে বললো এটা ইফোর্টলেস, এটা দিলে একটা ম্যানেজমেন্ট চালাই, এটাতে কোনো চালানোর কিছু নাই। তাহলে ওকে, লেটস ট্রাই। এটা তো আমার সাবজেক্টের একেবারেই বাইরে। আমি প্রথমে কিন্তু সহজে একটা সাবজেক্টে ইন্টিগ্রেট হতে চাই না, আমি শিখতে চাই, জানতে চাই। তো এটা আমি দেখলাম যে তখন ব্যাংকটা খুব স্টাডি করলাম যে আপনাকে কিছু করতে হবে না, এটাই একমাত্র মডেল যেটা আপনি কর্পোরেট স্টাইলে চলে, যেটা আপনি দূরে থাকবেন, একটা ম্যানেজমেন্ট কাজ করবে, বছর শেষে এটার হিসাবপত্র হবে, এবং আপনার ইনভেস্টমেন্ট অনুযায়ী আপনাকে একটা ডিভিডেন্ড দেবে। এবং তখন সব ব্যাংক খুব সুন্দর সুন্দর ডিভিডেন্ড দিচ্ছে। ঠিক আছে, আমি দেখলাম ভেরি গুড মডেল, ওকে লেটস ইনভেস্ট। তখন আমার কাছে কিছু ইনভেস্ট করার মতো সক্ষমতা ছিল, করেছিলাম। শুধু ইনভেস্ট করেছিলাম, কিন্তু ব্যাংক চালানোর জন্য যাইনি। প্রত্যেক জিনিসে কিন্তু একটা বহুমাত্রিক ইফেক্ট আছে, যে কোনো জিনিসে। আমি একটু যে বয়সে একটু পাণ্ডিত্য কথা বলতে পারি মনে হয়। আচ্ছা ঠিক আছে, আমি এইভাবে বলি, বহুমাত্রিক দিক আছে, বিশেষ করে ব্যাংক। আমি খুব আশ্চর্য হই, তখন এত কিছু বুঝতাম না, এবং এর ভালো হচ্ছে মন্দ হচ্ছে এটা বুঝতাম, যে এটা ঠিকঠাক হচ্ছে না এটা বুঝতাম, এইটুকু বুঝতাম। কিন্তু এটারও একটা ডিপ টেকনিক্যাল দিক আছে। তো আমি দেখতাম যে এখানে মন্দ হচ্ছে বোঝার পরেও আমার খুব একটা করণীয় কিছু ছিল না। সেজন্য আমার লেভেল থেকে যতখানি রেজিস্ট করার চেষ্টা করে আমি থেমে যেতাম, যে না, এটা তো আমি কেবল 10%-এর স্টেক হোল্ডার। হ্যাঁ, সেজন্য কিন্তু ভালো হচ্ছে না, ভালো করতেছে না, এই স্মেলটা আমার নাকে আসতো। কোনো অবস্থায় ভালো হচ্ছে না, এটা নাকে আসতো। তারপরে যখন আপনার এই 24 সালে 5ই আগস্ট পরে হলো, দ্য এক্সিস্টিং বোর্ড আমাকে অ্যাপ্রোচ করলো যে দায়িত্ব নেওয়ার জন্য। আমি প্রথমে বললাম যে ফার্স্ট হচ্ছে দিস ইজ নট মাই সাবজেক্ট, এবং আমার ইভ্যালুয়েশনে আমি এইটার নলেজ নাই চালানোর মতো, আমি রিফিউজ করি যে না, এটা পারবো না। তখন আমাকে তারা অফ রেকর্ডে একটু ইনসিস্ট করে যে ভাই প্লিজ প্লিজ। তখন আমি গভীরভাবে ভাবি, দুই একজন সিনিয়র ব্যাংকারের সাথেও কথা বলি। তো তখন আমার মনে হলো যে যদি এটা রিফিউজ করি তাহলে তারা ইভ্যালুয়েট করবে যে আমি বোর্ডে প্রচুর কথা বলতাম, যে এই ভদ্রলোক কথা বলতে পারে কিন্তু দায়িত্ব নেওয়ার সময় দায়িত্ব নিতে গেলে পিছিয়ে যায়। এই মূল্যায়নটা আমাকে বাধ্য করলো দায়িত্বটা নেওয়ার জন্য। আমি যখন দায়িত্বটা নিলাম, তখন আমি কিন্তু প্রথমে ঠিক করে নিলাম যে আমাকে 6 মাস লেখাপড়া করতে হবে। তা আমি প্রতিদিন 3টার সময় ব্যাংকে যেতাম, কারোর সাথে বেশি কথা বলতাম না। আমি একটা বেসিক তো ছিল, ফাইলগুলো নিতাম, প্রশ্ন করতাম, এবং তখন যেটা হলো যে আপনাকে এটা কি বলে হলো, আননোন সোর্স থেকে SMS করে আমাকে তথ্য দেওয়া হতো। তো যখন আমি এখনো ভালো মনে আছে, প্রথম একটা তথ্য পেলাম, অফিসিয়ালি আমি তাদেরকে এমডিকে বললাম যে এই তথ্যটাকে ঠিক বলো, না 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 স্যার, এগুলা হোয়াটসঅ্যাপ মেসেজ নিউজ, এগুলাতে অস্থির হওয়ার কিছু নাই। তো আই এম স্যাটিসফাইড।
কিন্তু তখন যে তথ্যটা যেখান থেকে এসছে, আমি বেসিক্যালি একটু ওয়ার্কারের সাথে কাজ করা, তো তো আমার অ্যাটিটিউডগুলো ঠিক হয়েছিল। আমি তাকে একটু বকা দিলাম, ভাই তুমি একটা ভুল তথ্য দিয়ে আমাকে সময় নষ্ট করিয়েছো। তখন ওদেরকে বললাম, ঠিক আছে, এর রেলিভেন্ট ডকুমেন্টগুলো আমাকে দেন এবং আপনারা একটা অডিট করেন, অডিট রিপোর্টটা আমাকে দেন। আমি যখন দেখলাম, তখন কিন্তু কেউ আমার কাছে আসে না। আমিও, ব্যাংক কোম্পানি আইন আছে যে আপনি ম্যানেজমেন্টে ইনভলভ হতে পারবেন না, এটা আমি মেনে চলতাম। কিন্তু আমার রাইট আছে, আমি এমডি ডিএমডি টপ লেয়ারের 3টা লেয়ার পর্যন্ত আমি কথা বলতে পারি। তো দেখলাম তারা প্রত্যেকেই বলতেছে যে না, এটা ঠিকই আছে। অডিট করতে বললাম, তখন একটা লোকের নাম না বলে, আচ্ছা নাম না বলেই যাই, আমি একটা সিনিয়র ব্যাংকার ছিল, একটা ব্যাংক গভর্নমেন্টের এমডিগিরি করে এসছেন, তাকে অফ রেকর্ডে বললাম যে ভাই আমাকে একটু শেখান এবং একটা ছায়া অডিট মতো করে আমাকে বলেন। যেহেতু সে এটা জানতো, সে একটা ছায়া অডিট করে আমাকে বলল, আপনার এমডি ডিএমডি যা বলতেছে এটা সঠিক বলছে না, উল্টা, এবং আপনি এই 200 কোটি টাকা আপনার হারিয়ে যাবেন। আমি আবার দেখলাম যে যেহেতু একটা পক্ষ বলতেছে সঠিক আছে, মাঝখানে ইনি বলছেন এটা ঠিক, গ্রহণযোগ্য মাত্রার ক্যারেক্টার, পার্সোনালিটি, নামাজ কালামি লোক, প্রত্যেক মানুষের একটা অ্যাকসেপ্টেবিলিটি লিমিট আছে না, হি ইজ উইদিন দ্য লিমিট কথা বলতেছে। তখন তৃতীয় 3টা লোককে আমি ডাকলাম, ডেকে সব রেলিভেন্ট ডকুমেন্টগুলো দিলাম, দিয়ে তারা শুধু আ করতে থাকলো যে এরম ভাবে একটা নলেজ বেস ব্যাংকিং ছাড়াই ব্যাংকটা চালিয়েছে, খুবই দুঃখজনক। তারা ইভ্যালুয়েশন করে বলে গেল, এই টপ ম্যানেজমেন্ট আপনার সাথে, বোর্ডের সাথে চিট করতেছে, হ্যাঁ চিট করতেছে, ইউ শুড বি, আপনি সাবধান হন। আই গট এ মেসেজ, এবং সাথে সাথে আমার পার্সোনালিটি চেঞ্জ হলো। হ্যাঁ, আমি নিশ্চিত হলাম, হ্যাঁ, যে এখানে এটা তারা সঠিক বলতেছে না। ম্যানেজমেন্ট যেটা টপ ম্যানেজমেন্ট বলতেছিল সেটা ভুল প্রমাণিত হলো, এবং পরবর্তীতে যখন বাংলাদেশ ব্যাংক এটা অডিট করলো, তারা ক্লিয়ার করে দিল যে ম্যানেজমেন্ট যেটা বলেছে সেটা ভুল, ওই যে আননোন সোর্সের যে তথ্য ছিল সেই ঠিক বলছিল। এইভাবে 2-3টা কেস যখন পেলাম, তখন একটা যাই হোক, একটা ব্যাংক ইজ এ ভেরি এটা এটা একটা বহুমাত্রিক দিক আছে। এটা মানুষের আমানত এখানে থাকে, সম্পূর্ণ আস্থার উপরে থাকে। তো আমিও আমার বোর্ড এবং ম্যানেজমেন্টকে বলি যে আপনাদের আস্থার জায়গাটা যদি গ্রহণযোগ্য মাত্রার মধ্যে আসে এবং আমাদের ডুইংগুলো আপনি বুঝতেই মনে করেন না কেউ ফলো করতেছে না, আপনার কাছে যে ব্যবসা করবে সে ফলো করে, তো সেইটা যদি গ্রহণযোগ্য মাত্রার মধ্যে না থাকে, তাহলে আমাদের ব্যাংক দাঁড় করানো কঠিন হবে। তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত এটা একটা জার্নিটা পজিটিভ দিকে স্টার্ট করেছে। দেখেন, এটা তো বাস্তবতা যে আপনার 5 লাখ কোটি বলেন, হয়তো 4 থেকে 6 যে কোনো একটা ফিগার, একটা পয়সা এই সিস্টেম থেকে বের হয়ে চলে গেছে। এবং আপনি যদি যেসব ব্যাংক থেকে বেরিয়েছে তাদের যদি তাদের নিজস্ব পয়সা ব্যাংকের বলেন, যেটাকে আমরা বলি ইকুইটি বা ইনভেস্টমেন্ট তাদের, সেটা খুব যোগ হলে মনে হয় না 30-40 হাজার কোটি টাকার বেশি হবে। তাহলে সেইটার সাথে যদি ওইটা বিয়োগ দেন, তাহলে এই পুরো পয়সাটাই কিন্তু মানুষের আপামর জনসাধারণের পয়সা, ঠিক আছে? সেইটা কিন্তু খুব হালকা বিষয় না। আমি জানি না, আমার এই সাবজেক্টের মানুষ না, যে পৃথিবীর আর কোনো দেশে এরম এতখানি গভীর ক্ষত হয়েছে কিনা, এবং তারা কিভাবে, কেউ কেউ বলে গ্রিসে নাকি হয়েছে, আরো কিছু, আমার যে সাবজেক্ট অত গভীর নাই। আমি যেটা ভাবি যে আপনি 7-8টা ব্যাংকে দূরে রাখতে হবে, এগুলা ট্রিটমেন্ট গভর্নমেন্ট এটা থিঙ্ক ট্যাঙ্ক বসিয়ে এটাকে ইভ্যালুয়েট করতে হবে, একটা পথ নকশা বা রোড ম্যাপ তৈরি করতে হবে, তাদেরকে কি করবেন আপনি। কেননা যদি একটা ব্যাংকের ধরেন যদি 50,000 কোটি টাকা যদি ডিপোজিট থাকে, তার যদি সিংহভাগ যদি চলে যেয়ে থাকে, তাহলে সেটা কিভাবে এটাকে অ্যাড্রেস করে নিয়ে আসা হবে, এটা কিন্তু একটা বিশাল পণ্ডিতি এবং থিঙ্ক ট্যাঙ্কের গভীর ভাবনার বিষয়। সেটা যেহেতু আমার এই সাবজেক্টের না, আমি এত কিছু পরিষ্কার বলতে পারবো না, আবসা আবসা বলতে পারবি এরাম।
যেসব ব্যাংকগুলা মডারেটলি অ্যাফেক্টেড, তাদের এখান থেকে বেরিয়ে আসার যেটা পতন একসা, আমি যতটুকু জানি সরকারি তরফ থেকে ভাবা হচ্ছে, সেটা আমার মনে হয় আমার এমডি আমাকে বলেছেন যে ব্যাংক রেগুলেটর আমাদেরকে ডেকে বলেছেন যে আপনারা এগুলাকে সিএলটাকে একটা গ্রহণযোগ্য মাত্রার মধ্যে দ্রুত নিয়ে আসেন। সিএল এমন একটা বিষয়, এটা যেমন একটা ব্যাংকের ইন্ডিভিজুয়াল ডাটা, আবার ন্যাশনাল ডাটা। সিএল যদি আপনার বেশি হয় তাহলে পরে আপনি এর ব্যাংকিং সিস্টেমটা চলে বিদেশি ব্যাংকের সাথে ক্রেডিট লাইন দিয়ে আমাকে যেতে হয় আসল জায়গায়। তখন তারা বলে তোমার তো সিএল খারাপ, তোমার সাথে তো আমি এই ক্রেডিট লাইন ব্যবহার করতে দিব না, তোমাকে অন্য একটা নিশ্চয়তা পত্র লাগবে, লেটার অফ গ্যারান্টি লাগবে ফ্রম দ্য থার্ড পার্টি। তখন ওই থার্ড পার্টি গ্যারান্টির জন্য আবার একটা পয়সা চাই, নেগোসিয়েট করতে হয়। সে বলে তোমার শরীর এত খারাপ, তোমাকে আমার 5% দিতে হবে এই ব্যবসা থেকে। কেউ বলে 4%, এর নেগোসিয়েবল। বাট ন্যাশনাল ডুইং অফ বিজনেস বেড়ে যায়, এটা কিন্তু জাতির উপরে আসে। সেজন্য গভর্নমেন্ট ন্যাচারালি এটা স্পেস দিবে না যে তোমাদের ন্যাশনাল সিএলটাকে অবশ্যই একটা গ্রহণযোগ্য মাত্রার মধ্যে নিয়ে আসতে হবে, তা না হলে পরে আপনার ডুইং বিজনেস বেড়ে যাবে। সেজন্য ভেরি গুড অ্যাপ্রোচ মাননীয় গভর্নর সাহেব সহ যে ডিসিশনটা নিয়েছেন যে উইদিন ডিসেম্বর এনারা সার্টেন ব্যাংকগুলোকে একটা জায়গায় নিয়ে আসবেন। এবং সেটা আমি আপনাকে বলি, আমাদের ডাটা যদি আপনাকে বলি, আমাদের গত 4 মাস আগে সিএল ছিল 20-এর আশেপাশে, যেটা ওনারা যে দিক নির্দেশনা দিচ্ছেন এবং যেভাবে আমরা কাজ করতেছি, সেটা গতকাল পর্যন্ত আমাদের ছিল 15-র আশেপাশে, কমে গেছে। ঠিক আছে, তাহলে ইট ওয়ার্কস, তাই না? আপনি তো রেজাল্ট ওরিয়েন্টেড হবেন। এখানে আরেকটা জিনিস বলি, আগেও আপনি দেখবেন যে 2 বছর আগে এইসব ব্যাংকগুলোকে দেখানো হতো 5% সিএল, দ্যাট ওয়াজ এ ফ্যাব্রিকেটেড। বাট আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, সেই ডাটা ছিল, ডাটারও কিন্তু স্ট্যান্ডার্ড আছে। হ্যাঁ, সেই ডাটা গ্রহণযোগ্য মাত্রার মধ্যে, আপনাকে কি বলবো, রিলায়েবিলিটি বা যে টার্ম বলেন, কিন্তু এই ডাটা যেটা আসছে ইট ইজ এ রিলায়েবল ডাটা। কেননা প্রথম বাংলাদেশ সরকার যেটা আছে সেটা হচ্ছে পুরোটা ওপেন করে দিয়েছেন, দেখিয়ে দিয়েছেন যে আপনার ভিতরে কতটা, এর কত এত গভীর, এর কত মাত্রাগুলো ঠিক করা হয়ে গেছে। এখন এটা রিপেয়ারে আছে। আই হোপ যে এটা রিপেয়ার হয়ে যাবে মডারেটলি এফেক্টেড ব্যাংকগুলা, আর বাদ বাকিগুলা সরকার বাহাদুর আছেন, গভর্নর সাহেবরা আছেন, কাজ করতেছেন। ব্যাংকিং ব্যবসাটাকে যদি আপনি গভীরভাবে অবলোকন করেন তাহলে দেখবেন যে এইটার সাথে সরাসরি জড়িত আস্থা। আপনার আস্থা কমবে, আপনার সব কস্ট বাড়বে। এটা ব্যক্তি একটা ব্যাংকের জন্য যেমন প্রযোজ্য, পুরো দেশের জন্য গ্লোবাল ইফেক্টে প্রযোজ্য। ঠিক আছে, আপনি বলেন যদি একটা ব্যাংকের সিএল 30% হয়, আপনার টাকা সেখানে রাখতে যাবেন? আপনি 7 বার চিন্তা করবেন। আপনার একটা বন্ধু যদি সেই ব্যাংকের এসে বলে যে তুমি চিন্তা করো না আমি আছি, তাও আপনি 7 বার চিন্তা করবেন, তাই না? এক্স্যাক্টলি যারা আমাদের আপার লেভেলে, যারা আমাদের কাউন্টার পার্ট ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেলে আছে, তারা একই চিন্তা করবে। এবং এই চিন্তাগুলো তো সাধারণত হয় ন্যাশনাল ডাটার উপরে। এর থেকে বেশি বলতে পারবো না, আমারও স্টাডি নাই, তবে ন্যাশনাল ডাটাগুলো তো একটু ডিস্টার্বিং, এটা তো আমরা অ্যাডমিট করতেছি। এটুকুই মনে হয় আমি বুঝি যে এটা ডিস্টার্বিং, তবে এটা কারেকশন হচ্ছে। এবং এটা অবশ্যম্ভাবী যে ডিজিটাল ব্যাংক আসবে, প্রত্যেক ব্যাংকের ডিজিটাল ব্যাংক সেকশন আছে, আস্তে আস্তে সেটা আপগ্রেডিং হবে। আপগ্রেডিং প্রথম হবে সফটওয়্যারে, সেখানে ইন্টিগ্রেটেড হবে, এবং তারপরে এটার কিছু হার্ডওয়্যার লাগবে, কম্পিউটার এটা সেটা লাগবে, এবং আপনার একটা স্মার্টফোন আসবে, আপনার পকেটে একটা কার্ড আসবে, আপনি সব কিছু তার মাধ্যমে করবেন, ফোনের মাধ্যমে বসে বসে। আর খুব নিকট ভবিষ্যতে ওই ব্যাংকের ডেস্কে যাওয়া বন্ধ হয়ে যাবে। আমরাও আইটি ডিপার্টমেন্টকে রেডি করতেছি যাতে করে তারা সময়ের সাথে যেতে পারে, এবং ডিজিটাল ব্যাংক অবশ্যম্ভাবী আমরা এর সাথে যাব। আমরা রেডি হচ্ছে এবং পার্টলি রেডি আছে। ডিজিটাল ব্যাংকিং আমাদের আছে, আমাদের কার্ড আছে, আমাদের মোবাইল ব্যাংকিং আছে, নেট ব্যাংকিং আছে, সব কিছুই আছে। এটাকে আরো আপগ্রেডেশন করার জন্য যা যা রেগুলেটর থেকে আসবে আমরা ফলো করব। যেসব লোন রিকভারি করা সম্ভব আমরা রিকভারি করতেছি।
এটা মাস্ট এখন। সেকেন্ড, যেটা রিকভারি করার যোগ্য না, অথচ কিছু রিকভারি হতে হলে দুই পক্ষকে একটা পয়েন্টে আসতে হবে, তাহলে সেটাকে আপনারা রাইট আপ করে ফেলেন। এবং অ্যাসেটটা তেনারা বলতেছেন যে ওনারা হয়তো একটা আইন করবেন, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিকে এই লোনগুলো দিয়ে দিবেন। সেটা আবার অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি এবং ব্যাংক বসে ঠিক করবে, তার এই অ্যাসেট বাজারে মাছ কেনার মতো দাম হবে, যে আপনার 100 টাকা এখানে দাম বলতেছেন কিন্তু এটা তো 10 টাকায় বিকাবে বা 50 টাকায় বিক্রি হবে। সেটা হয়ে সেই টাকাটা ব্যাংক নিয়ে নেবে, ওই টাকাটা তারা ব্যবসা করবে, ওখানে আদায় করবে, তাদের প্রাপ্য হয়ে যাবে। আর আমাদের যেটুকু পাস যেটুকু থাকবে সেটুকু রাইট অফ করে কিছু একটা সিস্টেম করে এটা ক্লিন করা হবে। এইভাবেই এটাকে সেটেল করা হবে, আমি বলবো সেটেল করা হবে। এবং এর সিএল একটা গ্রহণযোগ্য মাত্রার মধ্যে আসবে এবং ন্যাশনাল সিএল কমে আসবে, ডুইং অফ বিজনেস কমে যাবে, আবার স্বাভাবিক কর্মকাণ্ড চালু হবে। এই ব্যাংকটা আমার বিশ্বাস উইদিন, ব্যাংকটার আমাদের ডিরেকশনটা কি হওয়া উচিত? আমাদের উচিত, আমাদের সেট গোল হচ্ছে টু ব্রিং দ্য সিএল লেস দ্যান 5, 1 নম্বর। তাহলে এটাতে আমরা কি পাবো? আমাদের যারা আমাদের সাথে ব্যবসা করেন তারা আস্থার মধ্যে আসবেন, তাদের ডুইং অফ বিজনেস, কস্ট অফ ডুইং বিজনেস কমে যাবে। সেকেন্ডটা কি, আমাদের সাথে যারা আছেন শেয়ার হোল্ডার, তাদের প্রতিও আমাদের দায়িত্ব আছে, তাদেরকে ডিভিডেন্ড দেওয়া। যখন আমি সিএল 5-এর নিচে আসবে তখন আমি তাদেরকে ডিভিডেন্ড দিতে পারবো। তাহলে আমার নেক্সট হচ্ছে যে আমার শেয়ার হোল্ডারদেরকে ডিভিডেন্ড দিতে পারবো। যখন আমি শেয়ার হোল্ডারদেরকে ডিভিডেন্ড দিতে পারবো এবং এবং ব্যাংক যদি ক্রমান্বয়ে এরম সিএল কমে যায়, তাহলে আস্থার জায়গাটা মাত্রাগতভাবে বাড়বে এবং আমার গ্রহণযোগ্যতা, আমার যার পয়সায় আমি ব্যবসা করি, পাবলিক মানি, তাদের কাছে বাড়বে এবং আমার তাতে উন্নতি হবে, আমার কস্ট অফ বিজনেস কমে যাবে। শেয়ার হোল্ডার এবং বিনিয়োগকারী যারা আছেন তাদের প্রতি আপনার একটা মেসেজ থাকবে? যারা আমাদের সাথে ব্যবসা করছেন, যারা আমাদের সাথে ব্যবসা এখন করতেছেন, তাদের প্রতি যে আমাদের প্রতি আস্থা রাখেন। আমাদের এখন বিউটিফুল একটা ম্যানেজমেন্ট টিম তৈরি হয়েছে। একটা টিম কিন্তু হঠাৎ তৈরি করা যায় না, একটা টিম তৈরি করতে হলে একটা সার্টেন টাইম লাগে। টিম তৈরি হয়ে গেছে, দে আর ওয়ার্কিং এবং রেজাল্টগুলা সব দৃশ্যমান হয়ে উঠতেছে। যেমন আমি আপনাকে বললাম, গতকালকে আমাদের ডিপোজিট গ্রোথ, বেস্ট ফাইনেস্ট ডিপোজিট গ্রোথ হয়েছে। সিএল আপনার 4 থেকে 5% ড্রপ করেছে, আর্নিং বেড়েছে। ঠিক আছে, আপনি বলতে পারেন যে যেহেতু পিছনের বাগলাকটা আমলে নিলে পরে সেটা যথেষ্ট মনে হচ্ছে না, সেটা খুব দ্রুতই যথেষ্ট মনে হবে। সেজন্য আস্থা রাখেন। শুধু এটুকু বলবো, আমার আমানতকারী, আমার যারা শেয়ার হোল্ডার আছেন এবং যারা ব্যবসা করছেন, প্রত্যেকে আস্থা রাখেন। আমরা আপনাদের আস্থার মর্যাদা রাখবো।